স্বাগত ডিবিসি সংবাদে। আপনাদের সাথে আছি আমি আফরিন আনোয়ার। এবার জানাবো খবরের বিস্তারিত। বিশ্বজুড়ে প্রতিনিয়ত যেখানে যুদ্ধের হুমকি, সেখানে প্রস্তুতি না নিয়ে থাকা অসম্ভব, একথা বলেছেন প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনূস। ভারত পাকিস্তান যুদ্ধাবস্থা প্রসঙ্গ তুলে তিনি এই সময়ে বাংলাদেশের প্রস্তুতি না নিয়ে থাকা আত্মঘাতী বলেও মন্তব্য করেছেন। তবে শান্তির দিকে হাত বাড়ানোর কথাও বলেছেন প্রধান উপদেষ্টা। স্বাধীনতার পরপরই ১৯৭১ সালের ২৮শে ডিসেম্বর যাত্রা শুরু হয় বাংলাদেশ বিমান বাহিনীর। এরপর মনোবল আর দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে এখন শক্তি, শান্তি আর আকাশে নির্ভরতার প্রতীক এই বাহিনী। বুধবার দুপুরে ঢাকা সেনানিবাসের কুর্মিটোলায় বীর উত্তম একে খন্দকার ঘাঁটিতে বিমান বাহিনীর বার্ষিক মহড়া আকাশ বিজয় ২০২৫ পরিদর্শনে যান প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনূস। প্রধান অতিথির বক্তব্যে তিনি বিমান বাহিনীকে আরও আধুনিকায়নের কথা বলেন। বিমান বাহিনীতে ভবিষ্যতে অত্যাধুনিক যুদ্ধ বিমান, হেলিকপ্টার, পরিবহন বিমান, রেডার, সারফেস টু এয়ার মিসাইল, ইউএভি সংযোজনের জন্য সরকার বিমান বাহিনীকে সর্বোত্তম সহযোগিতা প্রদান করবে। দেশপ্রেম ও পেশাদারিত্বই আগামী দিনের নিরাপদ ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ার মূল ভিত্তি। বিশ্বের যুদ্ধাবস্থার বিষয় তুলে ধরে নিজেদের প্রস্তুতির উপর জোর দেন ড ইউনূস। আমিও যুদ্ধবিরোধী মানুষ। পৃথিবীতে যুদ্ধ হোক, এটা আমরা কামনা করি না। যুদ্ধ প্রস্তুতি অনেক সময় যুদ্ধের দিকে নিয়ে যায়, কাজে যুদ্ধ প্রস্তুতি সম্বন্ধেও একটা ঘোরতর আপত্তি। কিন্তু এমন বিশ্বে আমরা বাস করে প্রতিনিয়ত যুদ্ধের হুমকি আমাদের ঘিরে থাকে, তো সেখানে প্রস্তুতি না নিয়ে থাকা এটা অসম্ভব হয়ে পড়ে। ভারত পাকিস্তান উত্তেজনা প্রসঙ্গেও কথা বলেন প্রধান উপদেষ্টা। তখন আমাদেরই কাছে ভারত পাকিস্তান যুদ্ধ হই হই অবস্থার মধ্যে রয়ে গেছে। সকালের খবরে দেখলাম হয়তো গুজব আজকেই শুরু হয়ে যাবে যুদ্ধ। এরকম পরিস্থিতিতে আমরা বাস করি। তো কাজেই এই পরিস্থিতির মধ্যে প্রস্তুতি না নেওয়াটা আত্মঘাতী, এবং প্রস্তুতি নিতে হলে আধা আধি প্রস্তুতির কোনো জায়গা নেই। এটা এমন এক পরিস্থিতি, জয়ই তার একমাত্র অপশন, পরাজয় এখানে কোনো অপশন হতে পারে না। এর আগে বিমান বাহিনীর মহড়া পরিদর্শন করেন অন্তর্বর্তী সরকারের প্রধান। বাহিনীকে সামনে আরও এগিয়ে নিতে নানা বিষয়ে আলোচনা করেন কর্মকর্তাদের সাথেও। আজকাল যুদ্ধ এত ব্যয়বহুল একটা। মনিরুল সোহাগ, ডিবিসি নিউজ, ঢাকা। রোহিঙ্গাদের ভোটার তালিকায় অন্তর্ভুক্তি ঠেকাতে হালনাগাদে কক্সবাজারের ৫৬টি এলাকা ধরে বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে। এদিকে যাদের ২টি ভোটার আইডি কার্ড রয়েছে, যাচাই বাছাই শেষে ২টিই বাতিল করা হবে। সকালে নির্বাচন কমিশন ভবনে এ সংক্রান্ত বৈঠক শেষে এসব কথা জানান কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ। তিনি বলেন, ভোটার তালিকা নিয়ে দেশব্যাপী নিয়মিত হালনাগাদ কার্যক্রম করছে ইসি। এতে কেউ অন্তর্ভুক্ত হয়ে থাকলেও তাদের বাদ দেয়া হচ্ছে। এছাড়া জাতীয় পরিচয়পত্র সংশোধন প্রক্রিয়ায় নাগরিকের ভুল বা অবৈধ তথ্য না থাকলে তা সহজ করার সিদ্ধান্ত নিয়েছে ইসি। টেকনিক্যাল ত্রুটির কারণে কেউ একাধিক এনআইডি পেয়ে থাকলে তাদের শনাক্ত করে দ্রুত সময়ের মধ্যে সমাধান করা হচ্ছে। এক প্রশ্নের জবাবে কমিশনার জানান, আদালতের নির্দেশনা মেনেই ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র করে গেজেট প্রকাশ করেছে ইসি। সাম্প্রতিক সময়ে আপনার রোহিঙ্গারা যাতে ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হতে না পারে, সেই জন্য আমাদের যে বিশেষ এলাকা আছে 56টা উপজেলাকে সংশ্লিষ্ট করে সেগুলো আমরা নিয়মিতভাবে আমরা হালনাগাদ করে থাকি। আর রোহিঙ্গাদের তারপরে প্রতারণামূলকভাবে যদি কেউ ঢুকে যায়, সেটা প্রাত্যহিকভাবে আমাদের বাদ দেওয়ার প্রক্রিয়া চলছে। রোহিঙ্গাদের ভোটার তালিকায় অন্তর্ভুক্তি ঠেকাতে হালনাগাদে কক্সবাজারের ৫৬টি এলাকা ধরে বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে। এদিকে যাদের ২টি ভোটার আইডি কার্ড রয়েছে, যাচাই বাছাই শেষে ২টিই বাতিল করা হবে। সকালে নির্বাচন কমিশন ভবনে এ সংক্রান্ত বৈঠক শেষে এসব কথা জানান কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ। তিনি বলেন, ভোটার তালিকা নিয়ে দেশব্যাপী নিয়মিত হালনাগাদ কার্যক্রম করছে ইসি। এতে কেউ অন্তর্ভুক্ত হয়ে থাকলেও তাদের বাদ দেয়া হচ্ছে। এছাড়া জাতীয় পরিচয়পত্র সংশোধন প্রক্রিয়ায় নাগরিকের ভুল বা অবৈধ তথ্য
না থাকলে তা সহজ করার সিদ্ধান্ত নিয়েছে ইসি। টেকনিক্যাল ত্রুটির কারণে কেউ একাধিক এনআইডি পেয়ে থাকলে তাদের শনাক্ত করে দ্রুত সময়ের মধ্যে সমাধান করা হচ্ছে। এক প্রশ্নের জবাবে কমিশনার জানান, আদালতের নির্দেশনা মেনেই ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র করে গেজেট প্রকাশ করেছে ইসি। সাম্প্রতিক সময়ে আপনার রোহিঙ্গারা যাতে ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হতে না পারে সেই জন্য আমাদের যে বিশেষ এলাকা আছে 56টা উপজেলাকে 56টা উপজেলাকে সংশ্লিষ্ট করে সেগুলো আমরা নিয়মিতভাবে আমরা হালনাগাদ করে থাকি। আর রোহিঙ্গাদের তারপরে প্রতারণামূলকভাবে যদি কেউ ঢুকে যায় সেটা প্রাত্যহিকভাবে আমাদের বাদ দেওয়ার প্রক্রিয়া চলছে। আগামী মাসের প্রথম সপ্তাহে লন্ডন থেকে দেশে ফিরছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। সম্ভাব্য তারিখ 4 থেকে 6 মে। ফ্লাইটের স্কেডিউল বিবেচনায় চূড়ান্ত হবে তারিখ। ডিবিসি নিউজকে একথা জানিয়েছেন বিএনপির কোষাধ্যক্ষ রশিদুজ্জামান মিল্লাত। তবে এই যাত্রায় মায়ের সাথে দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আসছেন না বলেও উল্লেখ করেছেন তিনি। এরই মধ্যে অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন জানিয়েছেন, খালেদা জিয়াকে আনতে এয়ার অ্যাম্বুলেন্সের ব্যবস্থা চেয়ে চিঠি দিয়েছে বিএনপি। এরই পরিপ্রেক্ষিতে কাতার থেকে বিশেষ এয়ার অ্যাম্বুলেন্স প্রস্তুতির কাজ চলছে বলেও উল্লেখ করেছেন পররাষ্ট্র উপদেষ্টা। দলের চেয়ারপারসনের দেশে ফেরা নিয়ে সব ধরনের প্রস্তুতি নিচ্ছে বিএনপি। খালেদা জিয়ার সঙ্গে তার 2 পুত্রবধূর আসার কথা রয়েছে। পহেলা মে নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে শ্রমিক সমাবেশ করবে বিএনপি। বিষয়টি ডিএমপিকে জানানো হয়েছে। সংবাদ সম্মেলনে একথা জানান বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। বলেন, শ্রমিকদের অধিকার, ন্যূনতম মজুরি, দ্রুত নির্বাচন সহ 12 দফা দাবি শ্রমিক সমাবেশে তুলে ধরা হবে। পতিত সরকারের সময়ে শ্রমিকরা নানাভাবে নির্যাতিত হয়েছে উল্লেখ করে এখনও যেসব কারখানা বন্ধ আছে সেগুলো চালু করতে সরকারকে পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন রিজভী। শ্রমিক সমাবেশে লন্ডন থেকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ভার্চুয়ালি যুক্ত হবেন বলেও উল্লেখ করেন। সৌদি আরবের ভিসার অনলাইন প্ল্যাটফর্ম মঙ্গলবার রাতে সচল হলেও আশানুরূপ সাড়া নেই। এখনও ভিসা হয়নি 19,000-এর মতো হজ যাত্রীর। সংকট সমাধানে কাজ করছে সরকার। এরই মধ্যে চিঠি দেওয়া হয়েছে সৌদি সরকারকে। বুধবার দুপুর 2:15 বিমান বাংলাদেশের ফ্লাইটে করে সৌদি আরবে যাওয়ার কথা ছিল নাসিরউদ্দিন মিয়ার দম্পতি। স্ত্রীর ভিসা ও টিকিট ঠিকঠাক থাকলেও বিপত্তি বাধে স্বামীর বেলায়। স্বামীর ভিসা না হয় ওই ফ্লাইটে যেতে পারেনি তারা। এ নিয়ে দুজনে আছেন দুশ্চিন্তা। আমাদের সবকিছুই সম্পূর্ণ হয়েছিল খুব ভালোভাবে। তো ওনারা বললো যে 3 দিনের মধ্যে ভিসা হয়ে যাবে। আমাদের আজকে 2টা ফ্লাইট ছিল, তারপরে আমার বরের ভিসা হয় নাই। কারণ আজকে যেহেতু উনার হয় না, আমি তো একা যেতে পারবো না। এই জন্য আমাদের এটা পরবর্তীতে স্থগিত করা হলো। আপাতত আজকে আমাদের যাওয়া হচ্ছে না, তো এই আর কি একটু ছন্দপতন হলো আর কি। এবার মোট 87,100 জন হজযাত্রীর মধ্যে ভিসা হয়েছে 67,333 জনের। এখনো বাকি অন্তত 19,000 জনের। এই সমস্যা সমাধানে সৌদি সরকারকে চিঠি দিয়েছে ধর্ম উপদেষ্টা। এই ভিসাগুলো যাতে সঠিকভাবে আমরা পাই, এজন্য ধর্ম বিষয়ক মন্ত্রণালয় থেকে ইতিমধ্যে উদ্যোগ গ্রহণ করা হয়েছে। ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা মহোদয় ইতিমধ্যেই সৌদি হজ ও উমরা মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রীকে উদ্দেশ্য করে একটি ডিও লেটার প্রেরণ করেছেন এবং ওনারা এই বিষয়টা নিয়ে সেখানেও সভা করেছেন। ভিসা সংক্রান্ত জটিলতা যারা নির্ধারিত ফ্লাইটে সৌদি আরবে যেতে পারছে না তাদের বিষয়ে কাজ করছে হজ অফিস। সৌদিস্থ হজ অফিসের আমাদের কাউন্সিলর এবং কনসাল হজ তারা কিন্তু নিয়মিতই হজ ও উমরা মন্ত্রণালয়ের সঙ্গে যোগাযোগ অব্যাহত রাখছেন এবং তারা আমাদেরকে আশান্বিত করেছেন যে কয়েকটি বিষয় ইতিমধ্যে পেন্ডিং রয়েছে, সেগুলো দ্রুত নিষ্পত্তি হবে। এবার 87,100 জন হজযাত্রীর বিপরীতে বিমান বাংলাদেশ সহ 3টি এয়ারলাইন্স মোট ফ্লাইট 234টি পরিচালিত হচ্ছে। মাহমুদুল হাসান নাজিম, ডিবিসি নিউজ, ঢাকা। জাতীয় পতাকা অবমাননার অভিযোগে রাষ্ট্রদ্রোহ মামলায় বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাসকে জামিন দিয়েছে হাইকোর্ট। রুলের ওপর চূড়ান্ত শুনানি শেষে বিচারপতি মোহাম্মদ আতওয়ার রহমান ও বিচারপতি মোহাম্মদ আলী রেজার সমন্বয়ে গঠিত বেঞ্চ এই রায় দেয়। এর আগে মামলায় জামিন চেয়ে চিন্ময় দাসের করা আবেদনের শুনানি নিয়ে 4 ফেব্রুয়ারি রুল দিয়েছিল হাইকোর্ট। গত বছরের 31 অক্টোবর চট্টগ্রামের চাঁদগাঁও মোহরা ওয়ার্ড বিএনপির তৎকালীন সাধারণ সম্পাদক ফিরোজ খান বাদী হয়ে কোতোয়ালি থানায় চিন্ময় কৃষ্ণ দাস সহ 19 জনের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের অভিযোগে মামলা করে। এই মামলায় চিন্ময় সহ কয়েকজনকে গ্রেপ্তার করা হয়।
ঝিনাইদহ সদরের দিঘিরপাড় গ্রামে বিএনপির দুই পক্ষের সংঘর্ষে একজন নিহত হয়েছে, আহত অন্তত 20 জন। নিহত মোশাররফ হোসেন বিএনপির কর্মী। স্থানীয়রা জানিয়েছে, দিঘিরপাড় গ্রামের মোশাররফ হোসেন ও কুদ্দুস মোল্লার মধ্যে জমি নিয়ে বিরোধ চলছিল। তারা দুজনই আগে আওয়ামী লীগের রাজনীতি করতেন, কিন্তু 5ই আগস্টের পর যোগ দেন বিএনপিতে। মোশাররফ স্থানীয় বিএনপি নেতা শাহাবুর রহমান আর কুদ্দুস মোল্লা মাহবুব আলী মল্লিকের সমর্থক হওয়ায় তাদের দ্বন্দ্ব রাজনৈতিক বিরোধে রূপ নেয়। এরই জেরে দুপুরে দিঘিরপাড় গ্রামে সংঘর্ষে জড়ায় শাহাবুর রহমান ও মাহবুব আলীর সমর্থকরা। সাতক্ষীরা জেলার আম সংগ্রহ ও বাজারজাতকরণের ক্যালেন্ডার নির্ধারণ করেছে জেলা প্রশাসকের কার্যালয়। এবছর 5ই মে থেকেই বাজারে উঠবে এই জেলার আম। সকালে জেলা প্রশাসন কার্যালয়ে নিরাপদ আম বাজারজাতকরণ বিষয়ে মতবিনিময় সভায় চাষি, ব্যবসায়ী ও কৃষি কর্মকর্তাদের সর্বসম্মতিতে এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়। গোবিন্দভোগ, গোপালভোগ সহ দেশীয় প্রজাতির বৈশাখী আম 5ই মে, হিমসাগর 20 মে, ল্যাংড়া 27 মে এবং আম্রপালি বাজারে উঠবে 5ই জুন। নির্দিষ্ট সময়ের আগে গাছ থেকে আম পাড়া বা বাজারজাতকরণ যাবে না। ধাপে ধাপে পরিপক্ক হয় গোবিন্দভোগ, গোপালভোগ, হিমসাগর, ল্যাংড়া, আম্রপালি জাতের আম। এবছর 70 মেট্রিক টন আম বিদেশে রপ্তানির আশা কৃষি বিভাগের। জেলায় জেলার সংকট, সমস্যা এবং তা থেকে উত্তরণের চ্যালেঞ্জ আর সম্ভাবনার কথা তুলে ধরতে চলছে ডিবিসি এক্সপ্রেস। বিশেষ এই আয়োজনে মতামত থাকছে তৃণমূল থেকে শুরু করে নীতি নির্ধারকদের। ডিবিসি এক্সপ্রেস আজ সারাদিন আছে জয়পুরহাট জেলায়। সিএসআরএম নিবেদিত ডিবিসি এক্সপ্রেস আজ জয়পুরহাটে, এবং জয়পুরহাটে যেসব ভোগান্তি রয়েছে, যেসব সম্ভাবনা রয়েছে, চ্যালেঞ্জ রয়েছে, সেসব বিষয় নিয়ে সাধারণ মানুষের সাথে কথা বলছে নীতি নির্ধারকদের সাথে। জয়পুরহাটের সবচেয়ে বড় সমস্যা, এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি যে রাস্তাটিতে, অর্থাৎ জয়পুরহাট সদর রোড যেটাকে বলে। আমি একটু এই রাস্তাটি দেখাতে চাই আপনাদের, যে রাস্তাটির কাজ শুরু হয় 2018 সালে, 2025 সাল, অর্থাৎ 7 বছর। এখন পর্যন্ত মানুষ আসলে এই ভোগান্তিতে রয়েছে। রাস্তা প্রশস্তকরণের কাজ হয়, রাস্তা প্রশস্ত করা হয়েছে, কিন্তু রাস্তা পরবর্তীতে আর ঠিক করা হয়নি। শুধুমাত্র ড্রেন করা হয়েছে, কিন্তু রাস্তা থেকে ড্রেনের উচ্চতা অনেক উঁচু। তো এক্ষেত্রে আসলে কিভাবে, কবে নাগাদ এই ভোগান্তি শেষ হবে সাধারণ মানুষ কিন্তু জানে না। আমি কিন্তু দেখাতে পারছি যে আসলে কি পরিমাণ এখানে ভোগান্তি হয়। আমি এক দুজনের সঙ্গে একটু কথা বলতে চাই, ঠিক কথা বলা যাবে কিনা আমি একটু চেষ্টা করি। আচ্ছা, এই যে রাস্তাটা, এটা কতদিন ধরে এরকম, মানে ভোগান্তি তো হয় নিশ্চয়ই? এটা সম্ভবত, আমার তো সঠিক সময় নাই, মানে জানা নাই। আপনার চলাফেরা করতে কি সমস্যা হয়? চলাফেরা করতে আমার প্রথমত আমার হাত ব্যথা ধরে, আর গাড়ি নষ্ট হয় বেশি। হ্যাঁ। আচ্ছা, আমি আরেকটু রাস্তাটা দেখাতে চাই, আপনি যেতে পারেন। তো এই রাস্তা যেটা হচ্ছে যে জয়পুরহাটবাসীর জন্য যদি আমি বলি, এটা টার্মিনাল থেকে শুরু করে এখানে রেল স্টেশন যাওয়ার যে পথটি, অর্থাৎ প্রায় পুরো পথ জুড়েই রাস্তার এই অবস্থা। প্রশস্তকরণ করা হয়েছে, কিন্তু রাস্তার কোনো কাজ হয়নি। অতীতে যে সরকার ছিল, অর্থাৎ আওয়ামী লীগ সরকার, এখানকার সংশ্লিষ্ট যারা বলছেন যে নানা কারণে আসলে তখন কাজটি করা হয়নি, কিন্তু এখন যারা রয়েছে তাদের সাথে আমি কথা বলেছি, তারা বলছে যে রাস্তার ডিভাইডারের কারণে আসলে কাজটি স্থগিত হয়ে আছে। আমি একটু এক দুজনের সঙ্গে কথা বলি একটু ভোগান্তি নিয়ে, একটু কথা বলতে চাই আপনার সাথে। কি অবস্থা বলেন তো? ধন্যবাদ। আসলে আমাদের জয়পুরহাটের যে সড়ক নিয়ে আপনারা দাঁড়িয়ে আছেন, এই সড়কটি আমাদের জয়পুরহাটের মেরুদণ্ড বলা চলে। এই সড়কের উপরে আমাদের অর্থনীতি, আমাদের চিকিৎসা সেবা থেকে শুরু করে সমস্ত কিছু এই সড়কের উপরই বিরাজমান। কিন্তু অর্ধযুগেরও বেশি সময় যাবৎ আমরা এই রাস্তার সমস্যার সমাধান পাচ্ছি না। ধুলা বালিতে আমাদের স্বাস্থ্য ঝুঁকি বাড়ছে, আমাদের ব্যবসায়ীরা ব্যবসা করতে পারছে না ঠিক মতো, মানুষজন যখন অসুস্থ হচ্ছে চিকিৎসা সেবার জন্য হাসপাতালে যেতে পারছে না। অনেক ভোগান্তি রয়েছে, আপনার কাছে একটু সংক্ষেপে জানতে চাই। এই রাস্তার কারণে যে ধুলাবালি, এতে আমাদের শ্বাসকষ্ট হচ্ছে। তারপরে বাচ্চা কাচ্চা এই স্কুলে আসতে গিয়ে অনেক সময় অ্যাক্সিডেন্ট হচ্ছে বা দুর্ঘটনার শিকার হচ্ছে, বা এমার্জেন্সি কোনো রুগীকে আমরা দ্রুত শিফট করতে পারি না কোনো জায়গায়। বুঝতে পেরেছি। তার মানে আসলে ভোগান্তি শেষ নেই এই রাস্তাটিকে ঘিরে। জয়পুরহাটের সংশ্লিষ্টরা যারা রয়েছে, অর্থাৎ প্রশাসন যারা রয়েছে, তারা বলছে যে মাঝখানে যে ডিভাইডার দেওয়া হবে, সেই ডিভাইডার আসলে কতটুকু হবে সেটা নিয়ে একটা আলোচনা চলছে, তারপরেই রাস্তার কাজ শুরু হবে। কিন্তু জয়পুরহাটের যারা সাধারণ মানুষ রয়েছে, এই জয়পুরহাটের প্রধান সড়কটি খুব দ্রুত যেন কাজ হয় এবং এই ভোগান্তি নিরসন হয়, সেটাই আসলে তাদের চাওয়া। ডিবিসি এক্সপ্রেস আজ জয়পুরহাটে, আগামীকাল কথা বলবে বগুড়ায়। সঙ্গেই থাকবেন।